মগধ সাম্রাজ্য থেকে ব্রিটিশ শাসনকাল সমস্ত ইতিহাসে সাক্ষী হয়ে রয়েছে আমাদের বাংলা। আর সেই বাংলা প্রাচীনকাল থেকেই ধরে রয়েছে তার স্মৃতি, মাধুর্য ও সৌন্দর্য। লালমাটির দেশে মল্ল রাজাদের রাজত্বের নিদর্শন হোক বা টেরাকোটা ডোকরা শিল্পের প্রাণকেন্দ্র, ভারতের ইতিহাসে এক গৌরবময় শহর বিষ্ণুপুর। বিষ্ণুপুর যেতে হলে রেলপথ ও সড়কপথ ব্যবহার করা যেতে পারে। রেলপথের ক্ষেত্রে সাঁতরাগাছি স্টেশন থেকে সকাল 6:28 1288 রূপসী বাংলা এক্সপ্রেস ছাড়ে, আর রবিবার বাদ দিয়ে শালিমার স্টেশন থেকে সকাল 7:45 1288 আরণ্যক এক্সপ্রেস ছাড়ে। এছাড়া সড়কপথে কলকাতা থেকে আরামবাগ হয়ে রামজীবনপুর, জয়পুর হয়ে বিষ্ণুপুর যাওয়া যেতে পারে। তাছাড়া বর্ধমান থেকে কাঁকরডাঙ্গা, পাত্রসায়ের হয়ে বিষ্ণুপুর যাওয়া যেতে পারে। প্রকৃতির মাঝে সূর্যের আলো আঁধারি খেলাকে উপভোগ করতে হলে সড়কপথ ব্যবহার করতে হবে। বিষ্ণুপুর প্রধানত মল্ল রাজাদের স্থাপত্যের সাথে টেরাকোটা ও ডোকরা শিল্পের জন্য বিখ্যাত। সমগ্র বিষ্ণুপুরকে এইভাবে ঘুরে দেখতে পারেন, আর বিষ্ণুপুরকে ঘুরে দেখার জন্য গাইডও নিতে পারেন। এখানে সমস্ত মন্দির ঘোরার জন্য সরকার থেকে 25 টাকা নির্ধারণ করা আছে এবং রাসমঞ্চে টিকিট কাউন্টারও আছে। বিষ্ণুপুরে দর্শনীয় স্থানগুলির মধ্যে অন্যতম রাসমঞ্চ। মল্ল রাজা বীরহাম্বির আনুমানিক 1600 খ্রিস্টাব্দে এই রাসমঞ্চটি তৈরি করেন। 1932 সাল পর্যন্ত রাজপরিবারের রাধাকৃষ্ণের মূর্তি এনে রাস উৎসব হতো এখানে, কিন্তু আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়ার তত্ত্বাবধানে আসার পর এখানে আর রাস উৎসব হয়নি। এরপর দেখে নিলাম শ্যামরায় মন্দির। ভগবান শ্রীকৃষ্ণকে বলা হতো শ্যাম, আর রাধাকে বলা হতো রায়, আর সেখান থেকেই উৎপত্তি এই শ্যামরায়। মল্ল রাজা রঘুনাথ সিংহ আনুমানিক 1643 খ্রিস্টাব্দে এই মন্দিরটি নির্মাণ করেন। ল্যাটেরাইট স্টোন বা মাখরা পাথর দিয়ে তৈরি উঁচু বেদির ওপর পোড়ামাটি ইট দিয়ে তৈরি 5টি চূড়া বিশিষ্ট এই মন্দিরটিকে পঞ্চরত্ন মন্দিরও বলা হয়। মন্দিরটির দেওয়ালে ভগবান শ্রীকৃষ্ণের বিভিন্ন পৌরাণিক কাহিনী টেরাকোটা কাজের মাধ্যমে তুলে ধরা হয়েছে। শ্যামরায় মন্দির দেখে চলে এলাম গুমঘর। চারিদিক উঁচু দেয়ালযুক্ত খোলা ছাদ বিশিষ্ট এই ঘরের সাথে অনেক ইতিহাস জড়িত, তবে এটি শস্য ভাণ্ডার হিসেবেই গণ্য করা হয়। গুমঘর দেখে চলে এলাম জোড়বাংলা মন্দির। মল্ল রাজা রঘুনাথ সিংহ আনুমানিক 1655 খ্রিস্টাব্দে এই মন্দিরটি তৈরি করেন। ল্যাটেরাইট স্টোন বা মাখরা পাথর দিয়ে তৈরি উঁচু বেদির ওপর পোড়ামাটির ইট দিয়ে তৈরি 2টি চালাকে একত্রিত করে একটি চূড়া বিশিষ্ট এই জোড়বাংলা মন্দির। টেরাকোটা শিল্পের বিশেষ ভাস্কর্য দ্বারা এই মন্দিরের গায়ে রামায়ণ, মহাভারত, বিভিন্ন পৌরাণিক কাহিনী ফুটিয়ে তোলা হয়েছে। জোড়বাংলা মন্দিরের পাশেই অবস্থিত রাধাশ্যাম মন্দির। মল্ল রাজা চৈতন্য সিংহ আনুমানিক 1758 খ্রিস্টাব্দে এই মন্দিরটি নির্মাণ করেন। এই মন্দিরটি সম্পূর্ণ ল্যাটেরাইট স্টোন বা মাখরা পাথর দিয়ে তৈরি। মাখরা পাথর দিয়ে তৈরি এই মন্দিরের ভাস্কর্য নির্দিষ্ট আকারে খোদাই করে পরবর্তীতে প্লাস্টার করে রূপ দেওয়া হয়েছে।
চারশো বছরের পুরাতন শ্রীকৃষ্ণের কোষ্ঠী পাথরের মূর্তি ও অষ্টধাতুর রাধার মূর্তিও বিদ্যমান। এখানে প্রায় সমস্ত মন্দিরের প্রবেশপথ দক্ষিণমুখী, আর প্রবেশপথের ঠিক সামনেই থাকত রাজমঞ্চ, যাতে ভক্তজন ঘুরে ঘুরে নাম গান না করে ভগবান শ্রীকৃষ্ণের সামনেই নাম গান করতে পারে। রাধাশ্যাম মন্দিরে নহবতখানা দেখলেই বোঝা যায় মল্ল রাজাদের সঙ্গীত চর্চার প্রতি ভালোবাসা। শ্যামরায় মন্দিরের ঠিক উল্টো দিকেই অবস্থিত মা মৃন্ময়ী মন্দির। পশ্চিমবঙ্গের প্রাচীনতম দুর্গাপুজোগুলির মধ্যে অন্যতম এই দুর্গাপূজা। পৌরাণিকভাবে কথিত আছে, মল্ল রাজা জগৎমল্ল যখন এখানে শিকার করতে এসেছিলেন তখন তিনি পথ হারিয়ে ফেলেছিলেন, আর তখন মায়ের স্বপ্নাদেশ পেয়েছিলেন এবং 997 খ্রিস্টাব্দে তিনি এই মায়ের প্রাণ প্রতিষ্ঠা করেন। আর সম্পূর্ণ কুশ এবং গঙ্গামাটি দিয়ে তৈরি এই মূর্তিটি 1300 খ্রিস্টাব্দে পুনর্নবীকরণ করা হয়েছিল। এই মন্দিরে আজও কামানের তোপ দাগার পরই দুর্গাপূজার সন্ধিক্ষণের সন্ধিপূজা শুরু হয়। এখানে একটি বৃক্ষ বিদ্যমান, যা মনে করা হয় মা মৃন্ময়ী মায়ের প্রতিষ্ঠার আগে থেকেই এখানে অবস্থিত। মন্দিরের পাশেই অবস্থিত একটি দোকানে ডোকরা শিল্পের সাথেও পরিচয় করে নিলাম। মা মৃন্ময়ী মন্দির দেখে চলে এলাম লালজি মন্দির। আনুমানিক 1658 খ্রিস্টাব্দে মল্ল রাজা বীরসিংহ এই মন্দিরটি তৈরি করেন। ঢালু ছাদের ওপর এক চূড়া বিশিষ্ট এই মন্দিরটি সম্পূর্ণ মাখড়া পাথর বা ল্যাটেরাইট স্টোন দিয়ে তৈরি। এরপর দেখে নিলাম বড় পাথর দরজা আর ছোট পাথর দরজা বা গড় দরজা। আনুমানিক 1658 কিংবা 1660 খ্রিস্টাব্দে সম্পূর্ণ মাখড়া পাথরের তৈরি এই দরজাটি রাজপ্রাসাদের উত্তর দিকে প্রবেশপথ হিসেবে ব্যবহার করা হতো। এই বড় পাথর দরজাটি দ্বিতল বিশিষ্ট দালান। এখানে শত্রুদের আক্রমণের হাত থেকে রক্ষা করার জন্য সৈন্য মোতায়েন করা থাকত। এই বড় পাথর দরজার কাঠামো দেখলে স্পষ্ট বোঝা যায় মল্ল রাজাদের কৌশলগত বিদ্যা। এরপর দেখে নিলাম লাল বাঁধ। পানীয় জল এবং শত্রুদের হাত থেকে রক্ষা করার জন্য মল্ল রাজা দ্বিতীয় রঘুনাথ সিংহ এই লাল বাঁধটি তৈরি করেন। এই লাল বাঁধের নামের পেছনে অনেক ইতিহাস জড়িয়ে রয়েছে। অনেকে মনে করেন রঘুনাথ সিংহের তৈরি লালজি মন্দিরের থেকে এই লাল বাঁধের নাম হয়েছে। আবার অনেকে মনে করেন মল্ল রাজা দ্বিতীয় রঘুনাথ সিংহের প্রেয়সী লালবাইয়ের নাম অনুসারে এই লাল বাঁধের নাম হয়েছে। লাল বাঁধ দেখার পর দেখে নিলাম নন্দলাল মন্দির। এই নন্দলাল মন্দিরের পাশেই রয়েছে রাধা গোবিন্দ মন্দির, রাধা মাধব মন্দির, কালাচাঁদ মন্দির। নন্দলাল মন্দির সহ পার্শ্ববর্তী মন্দিরগুলিতে বর্তমানে কোনো মূর্তি পূজিত হয় না। এরপর দেখে নিলাম দলমাদল কামান। আনুমানিক 296 মণ ওজন বিশিষ্ট 3.8 মিটার লম্বা ও 29.2 সেন্টিমিটার মুখগহ্বর বিশিষ্ট এই দলমাদল কামানটি অনেকে মনে করেন রাজা বীর হাম্বিরের সময় তৈরি করা হয়েছিল। আবার কেউ কেউ মনে করেন 1742 খ্রিস্টাব্দে রাজা গোপাল সিংহের আমলে তৈরি করা হয়েছিল। সঠিক কার আমলে তৈরি হয়েছিল জানা না গেলেও
এর প্রস্তুতকারক ছিলেন জনার্দন কর্মকার। 63টি লোহার আংটাকে সংযোগ করে এই কামানটি তৈরি করা হয়েছিল এবং 1742 খ্রিস্টাব্দে শেষবারের মতো তোপ দাগা হয়েছিল। দলমাদল কামানের পাশেই অবস্থিত মা ছিন্নমস্তার মন্দির। 1973 সালে এই মন্দিরটি প্রতিষ্ঠা করা হয় আর মা কালীর 10টি রূপের মধ্যে অন্যতম রূপ মা ছিন্নমস্তা। টেরাকোটা শিল্প, ডোকরা শিল্প ভারতের ইতিহাসের এক অলংকার, আর এই অলংকারে আলোকিত পশ্চিমবঙ্গের বাঁকুড়া জেলার বিষ্ণুপুর। তাই 1998 সালে ইউনেস্কো থেকে সমস্ত টেরাকোটা মন্দিরগুলিকে বিশ্ব ঐতিহ্যবাহী স্থান হিসেবে বিবেচনা করেছে। একদিনের ছুটিতে ভারতের ইতিহাসকে স্পর্শ করে দেখার জন্য বিষ্ণুপুর আদর্শ জায়গা। ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ। দেখা হবে আগামী পর্বে।